নেতৃবৃন্দ যারাই থাকেন, কংগ্রেসই থাকেন আর বিজেপি থাকেন, অন্যরা থাকেন, তাদের উচিত হবে বাংলাদেশের মতো প্রতিবেশী যারা ভারতের সাথে ঐতিহাসিকভাবে ভৌগোলিকভাবে সম্পৃক্ত তাদের উদ্বেগটা দূর করা। এবং সেই জায়গায় এই যে রোহিঙ্গার কথাটা, রোহিঙ্গার ব্যাপারটা আমি এটা এইটুকুই বুঝতে পারি যে ওনারা কোনো দেশটাকেই মানে মন খারাপ করাতে চায় না। বার্মারও যে কথা বলে আমাদেরকে একই কথা বলে। আমার মনে হয় যে বার্মা ওনাদের গ্রিপে কোনোদিন আসবে না, যে চায়নার এতেই থাকছে। এবং রোহিঙ্গা সমস্যা যদি আমাদের সমাধান করতে হয়, আমাদের রিজনাল ইন্ডিয়া, চায়না, জাপান এই সমস্ত দেশগুলির বিরাট সহযোগিতার দরকার। সেই জায়গায় আমাদের প্রত্যাশা তো অবশ্যই থাকবে যে ভারত যাতে মানে আরও বেশি উদারভাবে সহায়তা করে। তারা এক ধরনের সহযোগিতা আমাদের সাথে করছে, অসুবিধা করছে না। আপনি লেটেস্ট দেখলেন যে ইন্ডিয়ান নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া এসে গেলেন, তো সেখানেও ওনারা এই ইস্যুটা আছে, মানবাধিকারগুলিতে তারা কিছু কিছু করছেন। কিন্তু নরেন্দ্র মোদী যখন আবার চলে গেলেন এই বার্মায় এবং সেখানে গিয়ে সূচির সাথে বললেন আমরা তোমার সাথেও আছি, তখন কিন্তু জিনিসটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। এবং ওনারা কারোর সাথে কোনো করতে চাচ্ছেন না, বিরোধে জড়াতে চাচ্ছেন না, উভয়ের সাথে ঠিক থাকতে চাচ্ছেন। তো আমার মনে হয় যে এই জায়গায় তো এটা সমস্যার সমাধান হবে না। সমস্যাটার সমাধান করতে হলে ভারতকে আরও বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করবে বাংলাদেশ যেভাবে চাচ্ছে সেই জায়গায়। সেটাই আমরা আশা করি একটা ট্রাস্টেড বন্ধু হিসেবে। অবশ্যই ট্রাস্টেড বন্ধু হিসেবে ভারতকে আমরা পাশে চাই। নুরুল ইসলাম হাসিব, যে বিষয়গুলো চলে এসেছে যে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম যেটি বা রিসোর্স ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে উনি একটি আমব্রেলার কথা বলছেন। শুধু তিস্তা নয়, আমাদের যতগুলো নদী রয়েছে সবকিছু মিলে পাকিস্তানের সাথে যে চুক্তিটি রয়েছে তার আলোকে কোনো মেয়াদ নয়, এটা অনির্দিষ্টকালের জন্য কোনো চুক্তি করা সম্ভব কিনা, যেটা নিয়ে বাংলাদেশকে নতুন করে ভাবা দরকার কিনা। যেহেতু ওনার পর্যবেক্ষণে অর্থাৎ মাসুদ করিমের পর্যবেক্ষণে যেটি মনে হচ্ছে খুব সহসাই এই চুক্তি সম্পাদন সম্ভব নয়, যেহেতু পশ্চিমবঙ্গের বেশ কিছু বিষয় রয়েছে এবং প্রাদেশিক সরকারের অধীনেই ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টই রয়েছে। সেক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি বলছে যে এই বরফ কি গলতে পারে? অর্থাৎ মমতা ব্যানার্জি যদি চায়, তার দলকে বোঝাতে সক্ষম হয়, তাহলে কি তিস্তা চুক্তি দ্রুততর সময়ের মধ্যে হতে পারে? সেক্ষেত্রে ওই যে ওবায়দুল কাদের যেটা বলেন যে কোনো সময় হতে পারে, কারণ এটা ভারতও পরিষ্কার করেছে যে আসলে এখানে বাংলাদেশের কিছু করার নেই তাদের নিজস্ব পলিটিক্সের কারণে। এবং আপনি জানেন যে কিছুদিন আগে ভারতের যে নতুন পররাষ্ট্র সচিব এসেছিলেন, উনিও তখন বলছেন যে তারা ইন্টারনালি কাজ করছেন। তার মানে এটা তাদের ইন্টারনাল বিষয়, এটা কিন্তু পরিষ্কার বেশ কয়েক বছর ধরে। সো বিএনপি যেমন অভিযোগ করছে আওয়ামী লীগের ব্যর্থতা, এটা আসলে রাজনীতি। কারণ জানেন মানে ভারত বাংলাদেশে আসলে একটা বিষয় কি যে ভারত বাংলাদেশের সম্পর্কের মানে সব থেকে বাংলাদেশের দিক থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে এটার মধ্যে একটা রাজনীতি আর কি। বিষয়টা হচ্ছে একটা গ্রুপ চিন্তা করে এর সাথে কোনো সম্পর্ক থাকবেই না, একদম বিরোধিতা। সো এইটা একটা প্রবলেম হয়ে গেছে। কারণ হচ্ছে আপনি জানেন আমাদের তো 1971-এর হিস্ট্রি আছে এবং সেই লিগ্যাসি আপনার বলেন আমাদের ইন্টারনাল বাংলাদেশের মধ্যেও জানেন সেই যারা বাংলাদেশ বিরোধী ছিল তারাও সক্রিয় রাজনীতিতে ছিল বা আছে। সো এই কারণে ইন্ডিয়া সম্পর্কটা নিয়ে আপনার যে কোনো ইস্যু নিয়ে সেটা আপনার মানে যেটা হচ্ছে আমি যেটা আগেও বললাম যে প্রধানমন্ত্রীরাই স্বীকার করছেন যে প্রবলেম আছে, প্রতিবেশী থাকলে প্রবলেম হয়, বন্ধুরা থাকলে প্রবলেম হয়, সেটা আছে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি বা সেটা অবজেক্টিভলি আমরা দেখতে পারি। কিন্তু এই সম্পর্কটা নিয়ে যেহেতু রাজনীতি আছে, সো যে কোনো কিছু নিয়ে আপনার সমালোচনা হয় এবং সেটা অনেক সময় অযৌক্তিকভাবেও হয়। সো যেটা বলেন হ্যাঁ 54টা নদী নিয়ে এটা হতে পারে এবং সেটাই কিন্তু বেশ কয়েক বছর ধরে আপনার এরকম একটা লাইন কিন্তু আসে যখন ওই দুই নেতাদের বৈঠকের পর জয়েন্ট স্টেটমেন্ট হয় মানে ইস্যু হয় তখন সেটা নিয়ে। কারণ হচ্ছে তিস্তা নিয়ে কিন্তু অলরেডি আপনার দেখবেন যারা বিশেষজ্ঞ বা তারা সেখান থেকে যেটা আসছে যে তিস্তার পানিও কিন্তু এখন আগের মতো নাই, ক্লাইমেট চেঞ্জের কারণে নদীগুলির তো অবস্থা এখন ভিন্ন রকম হয়ে গেছে, পরিবর্তন হচ্ছে। সো আপনি এখন এই তিস্তা নিয়ে করতে এত বছর, কিছুদিন পরে আবার একটা নতুন নদী আসবে, সো এটা তো আসলে সমাধান না। কিন্তু তিস্তা এখন হয়ে গেছে একটা ধরেন একটা টার্গেট, মানে টার্গেট বা একটা গোল পোস্টের মতো। তিস্তাটা হয়ে গেলেই বাংলাদেশ ভারত সম্পর্ক আপনার হয়ে গেল। এটা একটা ইমোটিভ ইস্যু হয়ে গেছে এবং এটা হচ্ছে যেহেতু ওই যে বললাম যে এখানেও একটা পলিটিক্স আছে। সো অপোজিশন সবসময় ওটাই এখন আপনার পাবলিক ডোমেইন এবং পাবলিক যেহেতু আপনার ওই যে ইমোটিভ ইস্যু পানি এইটাই আগে, সো আপনার পাবলিক ডোমেইনের নির্বাচনী সেটাকে বেশ ভালোভাবে তারা কাজে লাগাবে। রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনার পর্যবেক্ষণ কি বলছেন মাসুদ করিম, যেটি বললেন যে ভারত কাউকেই আহত করতে চাচ্ছে না, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, যে কারণে বাংলাদেশ প্রকারান্তরে ক্ষতিগ্রস্ত। দেখেন রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনি যদি লেটেস্ট সবকিছু দেখেন, একটা হচ্ছে শুরু তখন ছিল অগাস্টের শেষের দিকে যে বিষয় ছিল
এবং ভারতের প্রধানমন্ত্রী সফরটা আসলে ওই সাথে সাথে পড়ে গেছে, ওটা আগে স্কেডিউল ছিল, ঘটনার পরপর পড়ে গেছে। সো তখন এক ধরনের বিষয় থাকে আসলে, ইনস্ট্যান্ট সে ওইখানে যে একটা দেশে যে বলা, কিন্তু পরবর্তীতে যে স্টেটমেন্টগুলো যদি দেখেন ইন্টারন্যাশনাল লেভেলে, কিংবা ওইখানে কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার গিয়েছিল, আমরা রিপোর্ট করেছি যে সে কি বক্তব্য দিয়েছে। সো সেটা আসলে ওই রকম না। এখন ভারত কিন্তু বাংলাদেশেও হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত আসলে কতটা করতে পারে। কারণ এখন দেখেন সিকিউরিটি কাউন্সিল কিন্তু বাংলাদেশে একটা ভিজিট করে গেছে, এবং সেটা বলা হচ্ছে এটা একটা প্রোগ্রেস যে তারা এটা এসছেন দেখার জন্য। সো কিন্তু সিকিউরিটি কাউন্সিলও যাওয়ার সময় কিন্তু তারা তেমন কিছু বলে দিতে পারে নাই যে তারা একটা কিছু করতে পারবে, যারা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ, হ্যাঁ, কিছু করলে কিন্তু তারাই করতে পারে, হ্যাঁ, কিন্তু তারাও কিন্তু তারাও ওরকম বলেছে খুব একটা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে সে অনুযায়ী প্রত্যাবাসন প্রক্রিয়া মানে হয়তো শুরু হবে, হয়তো যদিও এই শুরু হবে, বিষয়টির হয়তো, মধ্যে কিন্তু তারা এক বলতে ধরনের পারছে বড় না, ধরনের তারা বলতে পারছে দুর্বলতা না যে রয়েছে। আমরা এটা করব, বাধ্য করব বা এটা হবে, এরকম কিছু না। কারণ সিকিউরিটি কাউন্সিল আমরা রোল দেখি বিভিন্ন জায়গায়, কারণ এখানেও আপনার পলিটিক্স, এখানে হচ্ছে ওয়েস্টার্ন একটা বলাই থাকে, চায়নার আশা আর একটাই থাকে। সো এবং মিয়ানমার যেটা বিষয় হয়ে গেছে কি, মিয়ানমার তো আসলে জানেন যে স্যাংশন ছিল দীর্ঘদিন, এবং তখন হচ্ছে আপনার মানে ওয়েস্টার্ন বলা এবং তাদের যারা বন্ধু, আপনার ধরেন এই ভারত বলেন, বাংলাদেশ বলেন বা অন্য দেশ, তাদের সাথে কিন্তু ওরকম ভালো সম্পর্ক ছিল না। এই পুরো ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু চায়না করেছে। এবং ওখানে দেখবেন, আপনি দেখবেন যে এই রোহিঙ্গা ঘটনার পরে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আর্মসের উপরে স্যাংশন দিয়েছে, বিকজ তাদের কিন্তু ওখানে সেল নাই, ওটা কিন্তু রাশিয়া চায়নার মার্কেট। সো এগুলো বিষয় আছে। সো এটা এইটার জন্য একটা বৈশ্বিক রাজনীতি জড়িত প্রবলেম। হয়ে সো গেছে। এখন যেটা হচ্ছে ভারত আসলে এখানে এনগেজমেন্টের চেষ্টা করছে, এবং দেখবেন যে রাখাইন স্টেটে ভারত কিছু অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে বিনোদনও ওইখানে করছে, আপনার economic ই zone করার করার জন্য, যাতে এরা যদি ফিরে গেলে যাতে থাকতে পারে, শেল্টার করা টরা কিছু কাজ করছে আর কি। এখন সম্পর্কটা এখন এমন এক জায়গায়, আপনি বিরতি যেতে চাচ্ছেন? না না, আমি অন্য প্রসঙ্গে আমি যেতে চাই। তার শেষ করি। সম্পর্কটা এমন এক জায়গায় চলে এসেছে, বা সিকিউরিটি কাউন্সিলের রেফারেন্স নিয়ে এসেছে। দেখেন, সিকিউরিটি কাউন্সিলে চায়না, রাশিয়া এই দুইটা কান্ট্রির পজিশন হচ্ছে যে বাংলাদেশ মিয়ানমারের বাইল্যাটারালি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান হোক। তাদের এই রেসিপি কিন্তু কাজ করছে না, কারণ চুক্তি সাইন হলো নভেম্বরে চুক্তি সাইনের পরে কতগুলো মাস হয়ে গেল, আজ পর্যন্ত আপনার রিপ্যাট্রিয়েশন প্রসেস শুরুই হয়নি, এবং কবে নাগাদ শুরু হবে কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না। আর তারপর আমরা আরো হচ্ছে ফেব্রুয়ারির দিকে যে তালিকা তাদের দিয়েছিলাম 8,000 বা 10,000-এর, তারা এতদিনে মাত্র 1,000 খানেক ভেরিফাই করেছে। তো এই গতিতে যদি ভেরিফাই বা রিপ্যাট্রিয়েশন চলে, তাহলে এই প্রক্রিয়া সম্পন্ন করতে কত বছর লেগে যাবে আমরা কিন্তু কেউ জানি না। তাহলে চায়না এবং রাশিয়ার ওই রেসিপি কিন্তু কাজ করছে না। আর সিকিউরিটি কাউন্সিলের বাকি 3 জন মেম্বার যারা, তারা কিন্তু বরাবরই বলে আসছে যে একটা অ্যাকশনে যাওয়ার জন্য। চায়না, রাশিয়া বারবার অ্যাকশনটা নিতে দিচ্ছে না। এখন দেখেন, ইন্ডিয়ার সাথে আমার যেমন ভালো সম্পর্ক, আমাদের বাংলাদেশের ভালো সম্পর্ক কিন্তু চায়নার সাথেও আছে, রাশিয়ার সাথেও আছে। তিনটাই কিন্তু আমাদের বন্ধু প্রতিম কান্ট্রি, তাই তো? প্রত্যেকের সাথে যেমন রাশিয়ার সাথে আমাদের হচ্ছে বিশাল একটা প্রজেক্ট চলছে, আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপরে চায়নার সাথে যখন চায়নার প্রেসিডেন্ট ঢাকা সফর করলেন, হিউজ ইনভেস্টমেন্টের জন্য হচ্ছে এগ্রিমেন্ট করে গেলেন। শেয়ার বাজার ইন্ডিয়ার সাথেও হচ্ছে। তাহলে এদের প্রত্যেকের সাথে কিন্তু আমাদের বন্ধু প্রতিম সম্পর্ক। তাহলে বন্ধু দেশ হয়ে আরেক বন্ধু যখন এরকম একটা বিপদে পড়ে আছে, তাকে তো তার পাশে দাঁড়াতে হবে। আর আমি যে বিপদে পড়েছি, আমি তো আগ বাড়িয়ে কোনো অন্যায় কাজ করতে গিয়ে বিপদে পড়ি নেই। পাশের দেশ থেকে একটা বোঝা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তো সেটার জন্য কিন্তু তাদের ওইভাবেই বিবেচনা করা উচিত। কিন্তু সেটা করতে না গিয়ে দেখা যাচ্ছে, আপনি চায়নার কথা যদি বলেন, চায়না হচ্ছে বরাবরই হচ্ছে মিয়ানমারকে যতটা বন্ধুত্বপূর্ণভাবে বা মিয়ানমারের জন্য তাদের যতটা আপনার সিম্প্যাথি, দরদ বা যেটাই বলে থাকেন, আমাদের জন্য কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু একটি কথা বলেছেন যে তাদের সঙ্গে দুই দেশেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু মিয়ানমারও বন্ধু, বাংলাদেশও বন্ধু। সেক্ষেত্রে কি করব? আপনার যদি দুজন বন্ধু থাকে, দুজন বন্ধুর ভিতরে যদি কোনো সমস্যা হয়, আপনাকে দেখতে হবে যে কোন বন্ধুটা ফেয়ার এবং কোনটা আনফেয়ারলি কোনো কিছু করেছে। সেই অনুযায়ী তো আপনি দুই পক্ষের নেগোসিয়েশনের মাধ্যমে বিষয়টা মীমাংসা করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি হচ্ছে ওই বন্ধুত্ব দুজনের সাথেই হচ্ছে সুসম্পর্ক বজায় থাকুক, প্রবলেমটা ওইভাবেই থেকে যাক, তাহলে কিন্তু আপনার আমি আমার উদ্দেশ্য যাতে হাসিল করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, যখনই আপনার চায়নার আশা, তোমরা যেটা বললেন, চায়নার আশা যখন বলে যে বাইলেটারালি সলভ করা, তখনই আসলে মনে করতে হবে আসলে তারা পাশ কাটিয়ে যাচ্ছে, এবং তারা চাচ্ছে, কারণ তারা সবাই জানে এটা, বাংলাদেশও মুখে অনেক সময় বলে, কিন্তু বাংলাদেশও কখনো বিশ্বাস করে না বা চায় না এটা বাইলেটারালি, কারণ জানে বাইলেটারালি এটা কোনোদিনই হবে না। এটার জন্য এক্সটার্নাল প্রেশার লাগবে, এক্সটার্নাল ইনভলভমেন্ট লাগবে। চায়না ওইটা চায় না। এবং রাশিয়ার বিষয়টা হয়ে গেছে, যেহেতু চায়না হচ্ছে আসলে মূল স্টেক এখানে চায়না, এবং রাশিয়া হচ্ছে তার সমর্থক।
আবার দ্বিপাক্ষিক সম্পর্ক যেটা তিস্তা নিয়ে কথা বললাম, দেখেন দ্বিপাক্ষিক সম্পর্ক, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে থাকতে যদি আপনি প্রবলেমগুলো সলভ না করেন, খালি বন্ধুত্বই বজায় রেখে যাচ্ছি, আমি কিছু পাচ্ছি না, তাই তো আমার শুধু প্রবলেম ছাড়ই থেকেই দিচ্ছি। যাচ্ছে, তাহলে যেটা হচ্ছে আপনার নদী নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আপনার ইন্ডিয়া আমাদের যে 54 রিভার্স, কমন রিভার্স তিস্তা সহ, এর যে পানি তারা অন্য খাতে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আন্তর্জাতিক আইনের একদম সুস্পষ্ট লঙ্ঘন। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ইন্ডিয়া এটা করতে পারে না, আমাকে আমার এই রাইট থেকে বঞ্চিত করতে পারে না। তাহলে যদি দ্বিপাক্ষিকভাবে এই প্রবলেম সমাধান না হয়, আমি কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে যেতে পারি, কিন্তু আমার বন্ধুত্ব নষ্ট, মেরিটাইমের ক্ষেত্রে সেটি করেছে। আমার বন্ধুত্ব নষ্ট হবে বলে আমি কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে যাচ্ছি না, আবার এখানেও আমি কিছু পাচ্ছি না। পাচ্ছি না, আমরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছি। আমরা অবশ্যই প্রত্যাশা তিস্তার করব। ব্যাপারে আমি একটা জিনিস শুধু বলবো আমরা যে একটু বিরতিতে যেতে চাই, না, একটু সংক্ষেপে। শুধু সংক্ষেপে এইটাই যে রাজনীতিক যে বক্তব্যটা বিএনপির, ওনাদের আমলে তিস্তার নাম কিন্তু কখনো ওনারা বলেন নাই, এখন বলতেছেন কথাগুলো। আর একটা জিনিস আমি বলবো যে তিস্তাটা রাজনৈতিক ইস্যু হয়ে গেলেও এটা কিন্তু মানুষের বাঁচা মরার প্রশ্ন, কারণ তিস্তা ব্যারেজ এলাকায় আমি নিজে গিয়েছি, সেখানে পানির জন্য যে হাহাকার সেটা কিন্তু রিয়েল। এটা মরুভূমির মতো হয়ে যেত। এটা কিন্তু কোনো অবস্থাতেই রাজনৈতিক ইস্যু না, এটা একটা মানুষের মানে একেবারে রুটি রুজি বাঁচা মরার এখানে জড়িত প্রশ্ন। আছে। জি। এবং এসব ইস্যু নিয়েই তো রাজনীতি হবে। রাজনীতি তো মানুষের অধিকার নিয়েই কথা বলবে, রাজনীতিবিদরা তাদের অধিকার সংরক্ষণের প্রয়োজনে সবকিছু করবে, এটি স্বাভাবিক। অবশ্যই আমরা প্রত্যাশা করব রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি তিস্তা চুক্তি যত শীঘ্রই হবে এবং বাংলাদেশ এই ধরনের বিতর্কের জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং বাংলাদেশ তার ন্যায্য হিস্সা পাবে, আমরা অবশ্যই সে প্রত্যাশা রাখবো। দর্শক, নিটল টাটা নিউজরুম সংলাপের এরপর আরেকটি বিরতি নিচ্ছি, ফিরবো। আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন। আছেন ডেইলি স্টার প্ল্যানিং এডিটর সাখাওয়াত লিটন, আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম এবং BDNews24.com এর জ্যেষ্ঠ প্রতিবেদক নুরুল ইসলাম হাসিব। আমার বিরতির আগে যেমনটি বলছিলাম, আমরা অবশ্যই প্রত্যাশা করব তিস্তা চুক্তির বাস্তবায়ন হবে, শুধু চুক্তিই হবে না, এটির বাস্তবায়ন হবে, বাংলাদেশ ন্যায্য হিস্সা পাবে। এখন একটু রাজনীতির দিকে মনোযোগ দিতে চাই। সিটি কর্পোরেশন নির্বাচন খুলনা হয়েছে, সামনে গাজীপুরের নির্বাচন। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ব্যাপক অনিয়ম হয়েছে এবং এই অনিয়মের পুনরাবৃত্তি গাজীপুরে হতে দেবে না এবং খুলনার মতো গাজীপুরের জয়ের ধারা অব্যাহত রাখতে যে রাখার যে প্রত্যাশা সেটি আওয়ামী লীগের প্রার্থী ব্যক্ত করেছেন। সবকিছু মিলিয়ে যে নির্বাচনের যে সংস্কৃতি আমরা দেখছি এবং তার যে বাস্তবায়নও দেখছি, সেক্ষেত্রে গণতান্ত্রিক অভিযাত্রার সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের প্রভাব এবং গাজীপুরের মতো জায়গা যেখানে অনেকেই বলছেন বিএনপি এগিয়ে রয়েছে, আবার অনেকে বলছেন আওয়ামী লীগ এগিয়ে রয়েছে, প্রকৃত অর্থে সেখানে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ভূমিকা, একটু সংক্ষেপে আপনার মূল্যায়ন জানতে চাই। আমাকে বলছেন জি, গাজীপুরের জিনিসটা হলো যে আওয়ামী লীগ তো খুলনায় জিতলো, তো জিতার পরে ওনারা মূল্যায়ন করেছে পত্রিকায়, যা দেখলাম যে ওনাদের একটা হইলো যে ঐক্যবদ্ধ ছিল, গাজীপুরে সেই ঐক্যটা নাই, সে কারণে কয়েকজন সেন্ট্রাল লিডারকে পাঠাইলেন এবং আজমতুল্লাহ সহ যারা মাঠে নামে নাই তাদের সঙ্গে মিটিং করলেন। আলটিমেটাম দেওয়া হলো যে যদি না নামেন, যদি বিরোধিতা করেন দলের প্রার্থীর, তাহলে জাতীয় নির্বাচনে মনোনয়ন পাবেন না। এবং একই সঙ্গে জাহাঙ্গীর যিনি প্রার্থী, ওনাকে ডেকে নিলেন গণভবনে, বলে ওদের সাথে মিলেমিশে কাজ করো, একক কৃতিত্ব দেখেও না। সুতরাং ওনাদের কাছে বলা হচ্ছে যে গাজীপুর যদি মানে খুলনার যেটা মন্ত্র সেটা হলো যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, এখানে যদি ঐক্যটা তারা প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে সেটা সমস্যা হবে। আরেকটা হলো যে বিএনপির দিক থেকে যে একটা অভিযোগ নির্বাচনে অনিয়ম এবং সেখানে প্রশাসনিক সহযোগিতা তারা নিয়েছেন, সেই অভিযোগটা সেই জায়গাটাও একই পথে হাঁটবে আওয়ামী লীগ, যেভাবে খুলনায় তারা জিতেছে। তারা যদি মেয়রে তো জিতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে কাউন্সিলর পদগুলিতেও কিন্তু অধিকাংশ আওয়ামী লীগ জিতেছে, জয় জয়কার। তো সেই সব দিক থেকে আমি বলবো যে খুলনার নির্বাচন যেরকমই হয়েছে, এখন মানুষের প্রত্যাশা হবে গাজীপুরের নির্বাচনটা আরও বেশি ফেয়ার যাতে হয়, মানুষের মনের মধ্যে যাতে প্রশ্ন না থাকে। কারণ আমাদের গণতন্ত্র বিকশিত হবে যদি আমাদের নির্বাচনগুলি আমরা সুষ্ঠু করতে পারি দলীয় সরকারের অধীনে। তো সেই জায়গায় গাজীপুরের নির্বাচনটা সরকারের জন্য এবং নির্বাচন কমিশনের জন্য বিরাট একটা পরীক্ষা। আর বিএনপির জন্য আমি মনে করি যে ওনারা যত কথাবার্তা বলেন
তারা তো সেই জায়গায় যদি কোনো নিয়ম সেখানে হয়ে থাকে খুলনায়, কি ধরনের প্রতিরোধ তারা করেছিলেন? বলে যে কাউন্সিল এটা কি পোলিং এজেন্টদের বের করে দিয়েছে, তো তারা পোলিং এজেন্টদের বের করে দিলে কি সেখানে তারা কোনো প্রতিরোধ রচনা করেছিলেন? সেরকম না। এখানে শুনছি যে গাজীপুরে নাকি যাদের নামে মামলা নাই সেরকম লোকজনকে পোলিং এজেন্ট করার জন্য তারা চেষ্টা ভাবনা করছেন এবং সেই জায়গার অভিজ্ঞতা কাজে লাগে নতুন। সুতরাং গাজীপুর নির্বাচনটা খুব ইন্টারেস্টিং হবে আশা করি, এবং সেই নির্বাচনে একটা বিরাট উত্তাপ আমাদের রাজনীতিতে থাকবে। এবং গাজীপুরের পরে আরো 3টা নির্বাচন, বরিশাল, সিলেট এবং রাজশাহী, এটা জুলাই মাসে হবে শুনছি। তো সেইগুলিতে আবার এখন শোনা যাচ্ছে যে এমপি সাহেবরাও প্রচার করতে পারবেন, যেহেতু বিএনপির এমপি নাই কিন্তু তারা সব নেতারা যেতে পারছেন সেটা সুষম করার জন্য। তা আমার কথা হলো যে এখানকার মানুষের যেটা ইচ্ছা সেটার প্রতিফলন যাতে ঘটে, সেরকম সুষ্ঠু পরিবেশ থাকুক, সেটাই আমরা সেই প্রত্যাশা করবো। নুরুল ইসলাম হাসিব, সংসদ সদস্যরা প্রচারণা অংশ নিতে পারবেন, অনেকে বলছেন ক্ষমতাসীন দলের দাবির প্রেক্ষিতেই এটি সংশোধন করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে ঢাকার পাশেই গাজীপুর, তার প্রভাব আগামী নির্বাচনে ঢাকায়ও পড়বে এমন আশঙ্কা অনেকে করছেন, এবং ফ্লোটিং ভোট বেশি, এখানে ভোটারের সংখ্যা বেশি, অত্যন্ত ঘনত্বপূর্ণ এলাকা, কলকারখানা বা গার্মেন্টস, পোশাক কারখানা অনেক রয়েছে। সেসব ক্ষেত্রে এই জায়গার প্রেডিকশন অনেকেই করতে পারছে না। শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন ভোটাররা? আপনার পর্যবেক্ষণ কি বলছে? না, আমার এরকম পর্যবেক্ষণ নাই যে কে জিতবে। মানে আমি চাই যে ভোটটা কারা এগিয়ে বা কাদের অবস্থা সেটা বলতে আপনার এক একজন এক একভাবে ইন্টারপ্রিটেশন দিচ্ছে আর কি। কেউ যেমন বলছে যে কি আওয়ামী লীগের ক্যান্ডিডেট যেহেতু টঙ্গীর ক্যান্ডিডেট না, টঙ্গীর ভোট বেশি, সো সে জিতবে না, এরকম বিভিন্ন রকম অ্যানালাইসিস আছে, সেটা দেখা যাক। তো এখন হচ্ছে আসলে ভোটটা ভালো করে করা, কারণ যেটা বলছিলেন যে জাতীয় নির্বাচনের আগে একটা বিষয়, সো এই নির্বাচনের প্রতি তো আসলে খেয়াল থাকবেই। আর যখন এক জায়গায় নির্বাচন হয়, আমরা যেহেতু এই যে বলে আমরা সবাই তো আসলে পলিটিক্সে খুব ইনভলভ আর কি, পলিটিক্স মানে আলোচনা কথাবার্তা বা সবকিছু মিলে আপনি দেখবেন গত 5 বছরে টেলিভিশন বা আমাদের মিডিয়ার যত প্রোগ্রাম দেখবেন সব কিন্তু ওই নির্বাচন, সব হচ্ছে রাজনীতি। আমাদের আর্থসামাজিক অন্য বিষয় নিয়ে অত আলোচনা হয় না। সো ডেফিনেটলি ঈদের পর একটু ছুটি রিল্যাক্স করে যখন এসে এই গাজীপুর নির্বাচন নিয়ে কিন্তু অনেক আপনার সবার অ্যাটেনশনটা থাকবে। আর এটা হচ্ছে এমপিদের যে বিষয় হচ্ছে, এখন যেটা মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি আওয়ামী লীগ তার সুবিধার জন্যই এই আইনটা করেছে, যে যেহেতু বিএনপি নেতারা যাচ্ছে নির্বাচন কমিশন, মানে আওয়ামী লীগ থেকে এই জিনিসটা আসছে, আওয়ামী লীগ থেকে বিষয়টাই আসছে। তবে এর মধ্যে নোট অফ ডিসেন্ট ছিল একজন কি তার মাহবুব তালুকদার সাহেব। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, যে আপনি যদি দেখবেন এর আগের নির্বাচনে, এখন ধরেন এটা কাগজে কলমে হচ্ছে, কিন্তু আমাদের এমপি বলেন বা মন্ত্রী বলেন, এরা কিন্তু ইনফ্লুয়েন্স করে, এরা নির্বাচনে যায়, মানে সবসময় এটা মানে আগে ছিল না, এখন হচ্ছে আইনগত বৈধ। এটা আমি আগেও একবার বলেছি যে একসময় আপনার মার্কা ছিল না, কিন্তু আওয়ামী লীগ বিএনপি নির্বাচন হতো, এখন মার্কা এসছে। সো সেক্ষেত্রে এখন ধরেন এখন মনে হচ্ছে শুধু আওয়ামী লীগ বেনিফিট পায়, ভবিষ্যতে 2 দলের যখন সংসদে থাকবে তাদের এমপিরা যাবে, সো সবার জন্য এটা সুবিধা, সেই সুযোগ বঞ্চিত হচ্ছে বিএনপির তো এখন সমস্ত সেন্ট্রাল লিডাররাই যাচ্ছেন, তারা তো এমপি না, সো তারা সবাই যেতে পারছেন, যে কেউ যেতে পারে, পদমর্যাদা যেতে পারছে, এটি এক ধরনের পার্থক্য। এখানে মূলত এমপির চেয়ে বড় কথা হচ্ছে যে বড় নেতাদের যাওয়া আর কি। সো আওয়ামী লীগের বড় নেতারা এখন সব এমপি, আর বিএনপির বড় নেতারা কেউ এখন এমপি না, সেটার জন্য এটা সুষম করার জন্যই আপনার এটা হয়েছে আর কি। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, সাকাওয়াত লিটন 2 মিনিটের মধ্যে শেষ করার অনুরোধ জানাবো। এমপি বা সাংসদদের নির্বাচন প্রচারণায় অংশ নেয়া, এটির আদৌ কোনো প্রভাব নির্বাচনে পড়বে কিনা? বিএনপির অভিযোগ সত্যি নাকি মিথ্যে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা প্রথমে শুরু করেছিলেন যে কেউ বলছে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে, কেউ বলছে বিএনপি প্রার্থী এগিয়ে, নির্বাচনে কেমনটি হয়, তাহলে পিছিয়ে আছে কে? কেউ না কেউ তো পিছিয়ে আছে, তাই না? তো আমরা বলতে পারি যে আসলে ভোটাররা পিছিয়ে আছে। কেন ভোটাররা পিছিয়ে আছে? কারণ গাজীপুরে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, এই মর্মে কিন্তু একটা সন্দেহ বা সংশয় আশঙ্কা বিরাজ করছে খুলনার পরে। কারণ খুলনায় এখন পত্রপত্রিকার রিপোর্ট এসেছে, যেটা হচ্ছে আওয়ামী লীগ খুলনার মডেল গাজীপুরে বাস্তবায়ন করতে চায়। পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী খুলনা মডেলটা কি ছিল? খুলনা খুবই নিয়ন্ত্রিত একটা নির্বাচন হয়েছে, যেখানে আওয়ামী লীগের ওই যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ প্রশাসনের সহযোগিতায় পুরো পরিস্থিতি তাদের কন্ট্রোলে ছিল। খুলনায় যদি আপনি ভোটার কি পরিমাণে কাস্ট হয়েছে সেটা যদি দেখেন, তাহলে 62%, মাত্র 62%। এরকম একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচনে, লোকাল বডির ইলেকশনে কিন্তু এত কম ভোট কাস্ট হয় না। ইউজুয়ালি ভোট কাস্ট হয় 85 বা 80-র উপরে, সেখানে মাত্র 62%। তার মানে হচ্ছে আপনার অনেক সংখ্যক ভোটার আশঙ্কায় ভোট কেন্দ্রে
নিরাপত্তাহীনতার কারণে ভোট কেন্দ্রে যায়নি, অথবা তারা নির্বাচন থেকে বিমুখ হয়ে পড়ছে। এই দুটোর একটা তো হবে, তাই তো? যদি এই মডেল গাজীপুরে নিয়ে আসেন, তাহলে এখানেও হচ্ছে বড় একটা সংখ্যক ভোটার তারা হচ্ছে নিরাপত্তার কারণে হোক বা এই যে কাদা ছোড়াছড়ি নির্বাচন থেকে দূরে রাখার জন্য তারা ভোট কেন্দ্রের দিকে যাবে না। তাহলে কিন্তু আপনার ওই যেটা বললাম, যেটা হলো একটা পক্ষ তো পিছিয়ে থাকছে, তাহলে যাদের জন্য নির্বাচন, যাদের জন্য নির্বাচন, যারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, তারাই যদি পিছিয়ে থাকেন, তাহলে এগিয়ে থাকছে কারা? ওই এগিয়ে থাকাদের দিয়ে আপনি কি পাবেন? প্রচারণা কি আসলে দেখেন, সংসদ সদস্যদের আমি আপনার আইনগত নীতিগিরিতে না গিয়ে যেটা বলতে চাই সেটা হলো আপনার তাদেরকে আপনার নির্বাচনী এই লোকাল বডি ইলেকশনে যারা ক্যাম্পেইনে যেতে না পারে, বাধাটা তৈরি করা হয়েছিল একটা বাস্তব গ্রাউন্ড থেকে, যেটা হচ্ছে যখন এমপি সাহেবরা এই ধরনের এলাকায় যান, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তাদের একটা প্রভাব থাকে, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে নানাভাবে ইনফ্লুয়েন্স করে, অতীতে এভাবে হয়েছে। এই যাতে ইনফ্লুয়েন্স করতে না পারে, স্থানীয় সরকার নির্বাচনগুলো যাতে স্থানীয় লোকজনের মধ্যেই, স্থানীয়দের ভিতরেই সীমাবদ্ধ থাকে, সেটা নিশ্চিত করার জন্যই এই বাধাটা ইম্পোজ করা হয়েছিল। যখন এই বাধাটা উঠিয়ে দেওয়া হলো, তাহলে এখন গাজীপুরে যদি এটা ইমপ্লিমেন্ট না হয়, পরবর্তী 3টা সিটি কর্পোরেশনে এটা বাস্তবায়ন হবে, তখন দেখা যাবে যে এমপি মহোদয়রা আসলে কি পরিমাণে ইনফ্লুয়েন্স করতে পারে, কি হবে সেটা আমরা দেখে পরবর্তীতে আলোচনা করতে পারবো, নাকি আশঙ্কাটা ভুল প্রমাণিত হয়। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, নিটল টাটা নিউজরুম সংলাপ আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।